আগে ক্রিকেটে অফ সিজন বলে একটা ব্যাপার ছিল, বছরে 3-4 মাস খেলা হতো না, সেটা ওই জুন জুলাই মে এই টাইমটায়। এখন তো এই অফ সিজন বলে কিছু নাই, অ্যাকচুয়ালি অফ উইকও আর হয় না। এখন শীত বর্ষা গ্রীষ্ম সারা বছর সমানে ক্রিকেট চলতেছে। দেখেন বিপিএল শেষ হইতে পারলো না, এখনও বিপিএল এর সেলিব্রেশন ঠিকমতো হয় নাই, আমরা ঠিকমতো বিপিএল রিভিউ করে পারি নাই। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির শোরগোল শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি গত পরশু দিন, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প নিয়ে আমরা টুকটাক রিপোর্টও দেখতেছি। আমাদের এখন চিন্তা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্রিক হয়ে গেছে। তো সেই জায়গাটায় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা প্রস্তুত, আমাদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কি একটু কমছে নাকি এটা বাড়ছে, সেই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করবো যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলের খেলোয়াড়দের কি অবস্থা। যদিও হয়েছে বিপিএল টি-20 খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভার খেলা, ফলে একটার সঙ্গে আরেকটা পুরোপুরি মিলবে না। অনেক খেলোয়াড় আছে শুধু ওয়ানডেতে ভালো করে, টি-20তে ভালো করে না, আবার অনেকে আছে টি-20তে ভালো করে ওয়ানডেতে ভালো করে না, ফলে এক্সাক্ট মিলবে না। কিন্তু টাচের একটা ব্যাপার আছে, যে কোন খেলোয়াড় কেমন টাচে আছে সেটা তো পরিষ্কার আমরা চোখের সামনে দেখতে পাইছি। 1-1.5 মাস জুড়ে এই খেলোয়াড়টা সবাই আমাদের চোখের সামনে ছিল। তাহলে সেই জায়গা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের ব্যাটসম্যানরা বোলাররা কে কেমন টাচে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আসলে আমরা কতটা প্রস্তুত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বলতে আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের স্কোয়াডে যারা ডাক পাইছে তারা আসলে বিপিএলে কেমন করলো। এছাড়া তো এই মুহূর্তে আমাদের জাজ করার উপায় নাই। অন্যান্য দল কিন্তু একটা করতেছে, আমরা এই জায়গাগুলোতে বোর্ড একটু বুদ্ধির ভুল চিরকাল করে। ধরেন ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান সবাই কিন্তু ওয়ানডে খেলতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। কেউ ট্রায়াঙ্গুলার সিরিজ খেলতেছে, কেউ দ্বিপাক্ষিক সিরিজ খেলতেছে, মানে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রেখে 2-3 বছর আগে থেকে এই শিডিউলটা সাজায় রাখছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা ওয়ানডে সিরিজ বা টুর্নামেন্ট খেলবো। আমাদের ক্ষেত্রে সেটা হয় নাই একদমই। দেখেন সেই সমালোচনা করতে বসলে এটা বলবো যে খুবই মন্দ কাজ হয়েছে, কারণ আমাদের সামনে ওয়ানডে টুর্নামেন্ট, আমরা খেললাম 1-1.5 মাস ধরে টি-20। ফলে বেশিরভাগ ব্যাটসম্যানই তো বুঝবে না যে তার নিজের সেটেল করতে কী করতে হবে। বোলারদেরও একই ক্রাইসিস। এইটা তো এই আলোচনাটা তো থাকবেই। তারপরেও এটা মেনে নিয়ে আমরা দেখতে চাই যে আমাদের 15 জনের কী অবস্থা। সেই জায়গাটায় শুরুতেই যদি বোলারদের কথা বলি, আমাদের পেস বোলাররা দারুণ শেপে আছে। তাসকিন কেমন শেপে আছে সেটা নিশ্চয়ই আমার বলতে হবে না। তাসকিন রেকর্ড সংখ্যক উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে, ফলে তাসকিনের ব্যাপারে আমরা খুব আস্থা রাখতে পারি। এবং যেটা ইন্টারেস্টিং যে তাসকিন শুরু থেকে দুর্দান্ত বল করতেছিল, মাঝে একটা ছোট্ট 3-4 ম্যাচের একটা গ্যাপ গেছে যে সময়টা খুব ভালো করতেছিল না। পরের দিকে সে আবার অনেক উইকেট না পেলেও হি ওয়াজ সুপার। আর পুরো টুর্নামেন্ট জুড়ে ওর যে অ্যাকুরেসি, দিনকে দিন ও আমারে মানে গ্লেন ম্যাকগ্রার কথা মনে করাচ্ছে। যে বাকি সব বাদ দিয়ে ও তো এখন পেস কমায় দিচ্ছে, সব কিছু কমায় টমায়, ওর যে অ্যাকুরেসি বাড়ছে এটা ভয়ানক ভয়ানক। ওর এইটা নিয়ে আলাদা একদিন আলোচনা করবো। তাসকিন দুর্দান্ত অবস্থায় আছে, তানজিম সাকিব দুর্দান্ত করতেছে, বিশেষ করে মানে প্রথম অংশে বিপিএলে অত ভালো করে নাই, এরপরে শেষ দিকে বা মিডল অংশে সে দুর্দান্ত করছে। তানজিম সাকিব ইজ ইন ফর্ম। ফলে আমাদের প্রথম দুইটা পেসার নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। নাহিদ রানাকে নিয়ে একটা সমস্যা হচ্ছে, নাহিদ রানা যতক্ষণ পুরো দমে বল করতে পারছে, আমরা বারবার দেখেন আমি সম্ভবত সবচেয়ে বেশি চিল্লাপাল্লা করছি নাহিদরে রেস্ট দিতে হবে। সেই রেস্ট না দেওয়ার ফলে যেটা হয়েছে, প্রথম 3-4 ম্যাচ পর থেকে ও অনেক কম পেসে এবং কম ইফেক্টিভলি বল করতেছিল। প্রথম দিকে নাহিদ রানা বিপিএলে এবং শেষ দিকে নাহিদ রানা আকাশ পাতাল পার্থক্য। এইটা যদি থেকে যায়, এই ক্লান্তিটা, এই ধকলটা, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো আমাদের একটু সাফার করতে হবে, রিয়েলি সাফার করতে হবে। কারণ নাহিদ রানা ক্লান্ত হয়ে গেছে, যদিও পরের দিকে তারা রেস্ট দেওয়া হয়েছে এবং পরের দিকে সে নিজে অনেক কম পেসে বল করছে, অনেক কম, 30-র ঘরে বল করছে। যে লোক 50-র বোলার সেই লোক এসে 38-39-এও বল করছে, মানে নিজের সামলায় রাখছে যাতে ধকলটা বেশি না আসে। এটা খুব ক্লেভার কাজ করছে। ফলে নাহিদ রানার ব্যাপারটা আমরা একটা 50-50 জায়গায় থাকলাম, যে সে তো ছন্দে ছিল আছে, কিন্তু ক্লান্ত কতটা এটা নিয়ে একটা ব্যাপার থাকবে। এরপরে আসেন মুস্তাফিজ। আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজের সিলেকশনটা একটা ভুল সিলেকশন, তার বদলে ওখানে হাসানের যাওয়া উচিত ছিল। কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে যে বললাম যে যেটা হয়ে গেছে বিপিএল হয়ে গেছে, এখন তো এটা নিয়ে রাগারাগি করে লাভ নাই। সেক্ষেত্রে মুস্তাফিজ আমাদের উইকেটে নট ব্যাড, ভালোই করছে। এবং এবার উইকেটটা মুস্তাফিজের জন্য টেলর মেড উইকেট ছিল না। সাধারণত দেশের মাটিতে যে ধরনের উইকেট হয়, মুস্তাফিজের জন্য এটা টেলর মেড থাকে। ফলে মুস্তাফিজ তারপরেও ভালো করছে, অনেকগুলো উইকেট নিয়েছে, টপ উইকেট টেকারদের তালিকায় আছে। এটা আমি বলবো গুড সিগন্যাল। কারণ হচ্ছে তাকে মূলত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেই বল করতে হবে। আমরা তো 3টা ম্যাচ খেলবো নিশ্চিত, প্রথমটা দুবাইতে খেলবো। দুবাইতে কিন্তু মুস্তাফিজের জন্য কিচ্ছু একটু থাকবে,
কিচ্ছু একটু থাকবে এবং আমার ধারণা দুবাইয়ের ম্যাচটার জন্যই তাদের নেওয়া হয়েছে। দুবাইতে তারা 11-এ রাখবে, পরের 2 ম্যাচে হয়তো আর রাখবে না, পাকিস্তানে রাখবে না, কারণ পাকিস্তানে মূলত হাইওয়ে ট্র্যাকে খেলা হবে, ওখানে একদম পিচ ঢালা রাস্তার মতো উইকেট হবে। ফলে মুস্তাফিজ ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের 4টা পেসার ওকে এবং ফাইন, ওকে কেউ কেউ দুর্দান্ত। স্পিনারের ক্ষেত্রে হচ্ছে নাসুম যথেষ্ট ভালো করছে। নাসুমকে নিয়ে আমার মূলত যে অভিযোগ থাকে যে সে হচ্ছে ওই যে মুস্তাফিজের মতোই টেলর মেড উইকেট ছাড়া অত ভালো করতে পারে না। এবার নাসুমও টেলর মেড উইকেট পায় নাই, তার মধ্যেও নাসুম ম্যাচ জিতাইছে, দুর্দান্ত বোলিং করছে, অনেকগুলো উইকেট নিয়েছে। ফলে নাসুমকে নিয়ে আমার যেসব দুঃখ ছিল, যেসব হতাশা ছিল, সেগুলো সে বেশ খানিকটা কাটায় দিছে। আমি স্টিল চাই নাসুমের বদলে যদি মাহাদি যেতে পারতো আমি খুশি হতাম, কিন্তু মাহাদির চেয়ে নাসুম কিন্তু বিপিএলে ভালো করছে এবং খুব ইকোনমি বোলিং করছে, ফলে এটা একটা ভালো চয়েস হয়েছে এবং এবং নাসুম ছন্দে আছে। এখানে একটা মুশকিল হয়ে গেছে রিশাদ। রিশাদকে উচিত ছিল, সেটা তো বহুবার বলছি, রিশাদকে বিপিএল খেলানো উচিত হয় নাই। বিপিএলের এই যে ভালো উইকেট, তারপরেও আমি বলি এই উইকেট নট ফর লেগ স্পিনার। কিন্তু যে উইকেট আমরা খেলতে যাচ্ছি দুবাই বা পাকিস্তানের উইকেট, এই উইকেটগুলোতে কিন্তু লেগ স্পিনারদের ভালো করার কথা। রিশাদ শুরুর দিকে অনেকটা সময় খেলারই সুযোগ পায় না, যেটা ছিল তাকে বিপিএলে রেখে দেওয়ার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে সে যে সময়টা খেলা শুরু করছে, সেই সময়টায় অধিকাংশ ক্ষেত্রে তাকে হচ্ছে নিজের জন্য মানানসই না এমন সব সময় টি-20তে বোলিং করতে হয়েছে। তো সেই বোলিংটাই সে ওয়ানডেতে করলে সফল হবে। রিশাদের ব্যাপারটা আপনার সাদা চোখে মনে হবে যে রিশাদ হয়তো অত ভালো ছন্দে নাই, 11 ম্যাচে মাত্র 7টা উইকেট পাইছে, 8-এর উপরে ইকোনমি ছিল। ফলে রিশাদকে নিয়ে আপনি ডাউটফুল হলেও আমি নিশ্চিত যে রিশাদ ঠিক আছে। রিশাদের এই বোলিংটাই সে ওয়ানডেতে করলে কার্যকর হবে এবং আমি মনে করি রিশাদকে খেলানো উচিত। এবং কেন খেলানো উচিত আরেকটা প্রমাণ হচ্ছে যে তার ব্যাটে ওই যে ছোটো ছোটো রান আছে, বিশেষত যে সুন্দর উইকেটে খেলা হবে, ওখানে রিশাদকে আপনি কোনো কোনো দিন চাইলে একটু ওপরের দিকে ঠেলে দিতে পারবেন, যেদিন ওপরের দিকে আপনার মারপিট করার দরকার হবে, ও ভালো মাস্তানি ব্যাটিং করতে পারে। ফলে আমাদের বোলিংটা নিয়ে আমি সন্তুষ্ট। এবার আসেন ব্যাটিং, মূল কনসার্ন। গত 2-3 বছর ধরে আমাদের সব ফরম্যাটে মূল কনসার্ন হচ্ছে ব্যাটিং। সেটা ছিল একদম ওপেনার থেকে মিডল অর্ডার পর্যন্ত। এবার ওপেনারের সংকটটা একটু সম্ভবত মিটিগেট হচ্ছে, কারণ তানজিম তামিম দারুণ ফর্মে আছে, দুর্দান্ত ফর্মে আছে বললেও কম বলা হবে। শুধু যে প্রচুর রান পাইছে সেটা না, রান পাওয়ার স্টাইল, স্ট্রোক সব কিছু মিলায় তানজিম তামিম একটা ভরসার প্রতীকে পরিণত হয়েছে। সে যদি এই ফর্মের 50% চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যেতে পারে, তাহলে আমরা বলবো যে আমাদের একটা সাইড ঠিক আছে। একটা সাইডে তানজিম সাকিব সলিড, সে ওখান থেকে দুর্দান্ত ছক্কা মারার জন্য রেডি, দুর্দান্ত রান করার জন্য রেডি। আরেকটা সাইডে তো সৌম্য অথবা পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন একদমই ছন্দে নাই, আমি এখনও বিরোধিতা করি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়ার, সেই সঙ্গে সে একদমই ছন্দে নাই। এখন তাহলে সৌম্যর কী অবস্থা? সৌম্যরটাও আমরা বুঝতেছি না। সৌম্য ইনজুরির কারণে বেশিরভাগ ম্যাচ খেলতে পারেনি, মাত্র 4টা ম্যাচ খেলতে পারছে, সেই 4 ম্যাচের একটাতে আবার একটা বেশ ভালো ইনিংস খেলছে। যদিও টি-20 ব্যাটসম্যান না, ও মূলত ওয়ানডে ব্যাটসম্যান, তারপরও তার যেটুকু সম্ভব ওই জায়গাটায় সে যথেষ্ট ভালো একটা ইনিংস খেলছে। তারপরেও সৌম্য এবং শান্তকে নিয়ে আমার মূল দুশ্চিন্তা হচ্ছে ম্যাচের অভাব। শান্ত তো এমনিতেই খারাপ করতেছে, সেটা একটা সমস্যা। তারপর টি-20তে সে কখনোই ভালো করে না, ফলে রান করছে কি করে না এই শান্তর ক্ষেত্রে বা সৌম্যর ক্ষেত্রে ওইটা আমি বিবেচনা করতেছি না। বিবেচনা করতেছি এই দুইজনের ম্যাচে না থাকা। শান্ত ম্যাচে নাই সেই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে, ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে সে ইনজুর্ড ছিল, ফলে ওই ট্যুরে একটা ম্যাচও খেলে নাই। এরপরে বিপিএলে সে খারাপ ফর্ম বলেন, তার উপরে প্রত্যাশা বলেন, সব কিছু মিলায় তাকে বরিশাল দল খুব একটা মাঠে নামায়নি, মানে তার খেলার ভিতরে ছিল না সে। এটা একটা খুব খারাপ ব্যাপার। শান্ত এবং সৌম্য দুজনেরই একই সমস্যা, খেলার ভিতরে ছিল না। যদিও আশরাফুল একটা ব্যাখ্যা দিচ্ছে যে বাকিরা তো টি-20-র মধ্যে ছিল, শান্তর সুবিধা হচ্ছে যে ওর নেটে ওয়ানডে মাফিক ব্যাটিং করছে। মানে আশরাফুলের সঙ্গে টেকনিক্যাল বিষয় নিয়ে তো আমি তর্ক করতে পারি না, ও বাংলাদেশের টেকনিক্যাল বিষয় সবচেয়ে ভালো বোঝে। কিন্তু আশরাফুলই সম্ভবত আমার একদিন কোনো দিন বলছিল যে দাদা, পৃথিবীর সেরা প্র্যাকটিস হচ্ছে ম্যাচ প্র্যাকটিস, সেটা আপনি টেস্টের জন্য টি-20 প্র্যাকটিসও যদি করেন ম্যাচে, তাও আপনার কাজে দিবে। তো আশরাফুলের কথাটা ফিরাই দিলাম যে ম্যাচ প্র্যাকটিসের চেয়ে বড় কিছু নাই। শান্ত অলমোস্ট 3 মাস খুব সামান্য কয়েকটা ম্যাচ খেলছে, এটা বড় দুশ্চিন্তা। আরেকটা দুশ্চিন্তা হচ্ছে যে আমাদের মিডল অর্ডার, মিডল অর্ডারে মূলত কে কে খেলবে? মিডল অর্ডারে খেলবে হচ্ছে মুশফিক, রিয়াদ, জাকের। তিনজনই খুব খারাপ ফর্মে আছে, খুব খারাপ ফর্মে আছে। মুশফিক, রিয়াদ, জাকের তিনজনই একটা করে বড় ইনিংস খেলছে, ফলে কেউ 180, কেউ 200, কেউ 300 রান টোটাল করছে, অ্যাভারেজটা 20-25 এরকম। কিন্তু অ্যাকচুয়ালি ওই একটা করে ইনিংস বাদ দিলে এরা ওই রকম রানই পায় নাই। ফলে এবার আসলে আমাদের মূল দুশ্চিন্তা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়ে যাবে মিডল অর্ডার।
যে মিডল অর্ডার থেকে আমরা কী করব, যেখানে আমাদের মূল ভরসাই হচ্ছে গত কিছুদিন ধরে জাকের লোয়ার মিডল অর্ডারে, আর ওয়ান ডেতে আমাদের বড় ভরসা মুশফিক রিয়াদ। এই তিনজন একদমই রানে নাই। মানে মোদ্দা কথা আপনারা বুঝতে পারতেছেন যে তানজিদ তামিমকে বাদ দিলে আমাদের কোনো একটা ব্যাটসম্যান নাই যার উপরে আমরা নির্ভর চিত্তে ভরসা করতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হয়তো এর মধ্যে কেউ কেউ ক্লিক করবে, পছন্দের ফরম্যাট বলে হয়তো শান্ত জ্বলে উঠবে, মুশফিক জ্বলে উঠবে, কিন্তু সেই নিশ্চয়তা নিয়ে আমরা যাইতে পারতেছি না। আমরা যদি একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলতে পারতাম, এখনও ওই আফসোসটা আর করে লাভ নেই, তাহলে হয়তো বলতে পারতাম যে আমরা ঠিকঠাক মুড নিয়ে ঠিকঠাক প্রস্তুতি নিয়ে যাচ্ছি। একেবারে অপ্রস্তুত অবস্থায় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি ব্যাটসম্যানদের পার্সপেক্টিভ থেকে। জানি না এই অবস্থায় আমরা কী প্রত্যাশা করতে পারি আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে। শেষ পর্যন্ত আসলে উপরওয়ালার দিক থাকা ছাড়া আমাদের খুব বেশি করার আমি কিছু দেখতেছি না। তারপরে সবার জন্য শুভকামনা, আউট অফ ফর্ম সব ব্যাটসম্যান যেন জ্বলে ওঠে এই 3টা ম্যাচে, তারপরে আমরা যেন পরের রাউন্ডে আরও কিছু ম্যাচ পাই এটার সুবাদে। সবাই ভালো থাকবেন, ব্যাটসম্যানদের জন্য আবারও শুভকামনা।